আন্টি, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। আপনাকে সত্যি কথা বললে তো আপনি শিলাকে আসতে দিতেন না। চুপ! তুমি এত বড় মিথ্যাবাদী একটা মেয়ে। তুমি বলেছিলে যে তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, এটা মৃত্যুবার্ষিকী না? রং ঢং করে তুমি মৃত্যুবার্ষিকী পালন করছো। খবরদার, তোমাকে যদি আমার মেয়ের সঙ্গে আর কোনোদিন দেখি, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। শিক্ষা দিবেন মানে? আপনি কি লেকচারার হয়ে গেছেন নাকি প্রিন্সিপাল হয়েছেন? আপনি আমাদের সামনে আমার ফ্রেন্ডকে আপনি থাপ্পড় মারলেন? কত বড় সাহস আপনার! আপনি কি একাই মেয়ে জন্ম দিচ্ছেন? আমাদের ফ্যামিলি নাই? আমাদের মা নাই? এখানে তো আরো বাকিরা আছে। কই ওদের মারা এসে তো ঝামেলা করতেছে না? আপনি সব জায়গায় যে শুধু ঝামেলা পাকান। আপনার মেয়েকে আপনি কোলে বসে রাখেন। আর এই তুই আর আমাদের সাথে মিশবি না। যা, তোর মার সাথে যা। খবরদার, আর একটা কথাও বলবে না। তোমাদের সব মায়েদের মতো আমি না, আমি অন্যরকম মা। ছি ছি ছি, ভাবতেও লজ্জা করছে যে তুই আমার মেয়ে, বান্ধবীর শ্বশুরের মৃত্যুবার্ষিকী, মিলাদ মাহফিল, এসব মিথ্যা কথা বলে এইখানে এরকম উদ্ভট পোশাক পরে ছেলেদের সঙ্গে ঢলাঢলি করছিস। বিচ্ছিরি পোশাক পরেছিস, তোকে দেখতে কত জঘন্য লাগছে। এই শিক্ষা দিয়ে বড় করেছি। আমার না ইচ্ছে করছে কি এখন জানিস? আমার ইচ্ছে করছে এখন তোকে গলা টিপে সবার সামনে মেরে ফেলতে। আমি যেভাবে বাইচে আছি না, এর থেকে আমার মরে যাওয়া ভালো। আমি বসতে গেলে সমস্যা, উঠতে গেলে সমস্যা, আমি খাইলে সমস্যা, ঘুমাইলে সমস্যা, সব কিছুতে তো আমার দোষ কেন হয়? সারাক্ষণ আমাকে শাসনের উপর রাখো। এত শাসন করা না ভালো না। বেশি টাইট দিলে রশি ছিঁড়ে যায়। আমার কি নিজের কোনো জীবন নাই? আমি কি ছোট বাচ্চা যে তোমার কথা মতো আমি উঠবো, বসবো, সবকিছু তোমার কথা মতো করবো? তুমি আমাকে জন্ম দিছো দেখে তুমি আমাকে কিনে নাও নাই যে তুমি আমাকে যেইভাবে বলবো আমার সেইভাবে চলতে হবে। আমি আজকে তোমাকে ক্লিয়ারলি বলে দিতেছি, আমি আজকে থেকে তোমার কোনো কথা শুনবো না। আমার যখন যেটা আমার ইচ্ছা হবে সেইটা আমি করব। আমার যেই ড্রেস পরতে ইচ্ছা হবে আমি সেই ড্রেস পরবো। আমার যেইখানে যাইতে ইচ্ছা হবে আমি সেইখানে যাবো। শিলা বাসা ছেড়ে চলে গেছে। কি বলছো তুমি? আমার মেয়ে তোমার কারণে বাসা ছেড়ে চলে গেছে। আমি তোমাকে কতদিন বলছি, মেয়ে বড় হয়েছে, ওকে যখন তখন এভাবে শাসন করো না। বাসা ছেড়ে চলে আসছি, কিছুদিন তোদের বাসায় থাকবো। তুই আমার বাসায় থাকতে পারবি না। তোর এত বড় বাসা, তুই আর ভাইয়া ছাড়া তো বাসায় কেউ নাই। আমি কিছুদিন থাকলে কি সমস্যা দোষ? সমস্যা আছে, তুই বুঝবি না। সবুজ আমাকে বিয়ে করে নাই। সবুজ ভাইয়ের সঙ্গে তো আমাদের তুই পরিচয় করে দিছিলি, তোদের বিয়ে হয়ে গেছে, তোরা হাজবেন্ড ওয়াইফ। বিয়ে না করলে তোরা একসাথে থাকিস কেন? আমি আর সবুজ লিভিং রিলেশনশিপে আছি। ও বলছে আমি যদি ওর সাথে কিছুদিন থাকি ও আমাকে বিয়ে করবে। ও নাকি আমাকে বিয়ে করবে না, ওর চরিত্র খুবই খারাপ। কত বড় একটা ভুল করছিস তুই বুঝতে পারতেছিস? আমি ভুলে ওর ফাঁদে পা দিয়ে দিস। কোনটা ভুল কোনটা খারাপ কেউ আমাকে বোঝানোর মতো ছিল না। আমার মন যা চাইছে আমি তাই করছি। এক কাজ কর, তুই সোনিয়ার কাছে চলে যা। সোনিয়ার অনেক বড় ফ্ল্যাট, তুই ওখানে থাকতে পারবি। দোস্ত, তোর বাসায় আমি কিছুদিন থাকতে পারবো, কনফার্ম তো না? তুই আমার বাসায় থাকবি না মানে 100% কনফার্ম তুই আমার বাসায় থাকবি। তুই না একদম উচিত একটা কাজ করছিস, বাসা থেকে চলে আসছিস। তোর মা এমন একটা মহিলা, এর সাথে থাকা যায়? আর আমি হলে তো কবেই চলে আসতাম। তুই তো এতদিন সহ্য করছিস, এখন তুই নিজের স্বাধীন মতো চলবি, নিজে টাকা ইনকাম করবি, আর নিজের টাকায় আমার মতো এরকম বড় একটা ফ্ল্যাট কিনবি। কি বলতেছিস? এ বাসা তোর? হ্যাঁ, আমি নিজে টাকা ইনকাম করে নিজের টাকায় এই ফ্ল্যাট কিনছি। এত টাকা কিভাবে ইনকাম করলি? আরে এটা তো খুবই সহজ কাজ, তুইও পারবি। তুই যদি শুধু আমার কথা মতো চলিস না, তাহলে তুইও 1 বছরের মধ্যেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে ফেলতে পারবি। তুই যে সুন্দর, তুই সব এমনিতেই পারবি। শোন, একটু পরে আমার বাসায় একজন লোক আসবে। হ্যাঁ, সে কিন্তু অনেক বড় শিল্পপতি, তার অনেক বড় একটা কোম্পানি আছে। সে যদি একবার তোর উপর খুশি হয়ে যায় না, তাহলে তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনো কিচ্ছুর অভাব হবে না। সোনিয়া বলছিল আপনি অনেক বড় বিজনেসম্যান, আমাকে কি কোনো জবের ব্যবস্থা করে দেওয়া যায়? আমি তোমাকে সব দেব। আপনি আমাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট দিবেন, এখানে আপনার লাভ কি? আমি তোমার ফ্ল্যাটে আসবো, অন্তর্গুলো কিছু সময় কাটাবো, ভালোবাসা দিবে, এই আর কি। আপনি আমাকে যে ধরনের মেয়ে ভেবেছেন আমি ওই ধরনের মেয়ে না। প্রথম এরকম সবাই বলে। আপনি আমার হাত ধরতে কেন? নড়াচড়া করার চেষ্টা করবেন না স্যার, আপনি তো পারফেক্ট টাইমে আসছেন। এই লোকটা সে আমার সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করতেছিল স্যার। বাসায় যে উল্টাপাল্টা কাজকর্ম হয় সেটা আমি খুব ভালো করেই জানি। থানায় চল, তারপরে তো নাটক বের করতেছি আমি। চুপ, আর একটা কথা বলবি না।
তুই এই ধরনের কাজ কেন করিস? আমি এই ধরনের কাজ করতে চাই নাই রে। আমার বাবা মা বিদেশে থাকে, মানে দেখভাল করার মতো কেউ নাই। আর আমি এই ফ্ল্যাটে আসছিলাম সাবলেট নিয়ে ভাড়া থাকার জন্য। বাকি মেয়েদের পাল্লায় পড়ে আমি এইসব অসামাজিক কাজের সাথে জড়ায় যাই। আমাকে যদি কেউ শাসন করতো তাহলে আমি কখনো এইসব কাজের সাথে জড়াইতাম না। আসলে জানো, বাবা মার শাসনটা না আমাদের জন্য একটা আশীর্বাদ। আমরা সন্তানেরা তা বুঝতে পারি না, আর বাবা মার বিরুদ্ধে যায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই। আমি বাসা থেকে পালায় আসছি স্যার। আমার বাবা মা, আমার ফ্যামিলির মানুষ আমাকে নিয়ে টেনশন করতেছে স্যার। কি নাম আপনার? শিলা হোসেন। আপনার বাবার নাম কি আশরাফ হোসেন? জি স্যার। আপনি বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছেন, আর আপনার বাবা আজকে থানায় এসে জিডি করে গেছে। আপনাকে খুঁজতে খুঁজতে আপনার মা রাস্তায় অজ্ঞান হয়ে এখন হসপিটালে আছে। শিলা এই ধরনের মেয়ে না, ওকে যেতে দাও। আর একটু দেরি করে হাসপাতালে আনলে ওটা অনেক বড় কিছু হতে পারতো। তবে শিলা, আপনি অনেক ভাগ্যবান। যতক্ষণ আপনার মার জ্ঞান ছিল বারবার শিলা শিলা বলে ডাকছিল। আপনার মা আপনাকে অনেক ভালোবাসে। পৃথিবীতে মার চাইতে দামি আর কিচ্ছু নেই। সবকিছু হারিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু মাকে কখনো পাওয়া যাবে না। মারা সন্তানের কাছে বেশি কিছু চায় না, একটু আদর, একটু যত্ন, একটু কেয়ার, এটুকুই চায়। মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তো যা ইচ্ছে করে তুই তাই করবি, আমি তোকে কোনো বাধা দিব না, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাইস না মা। আমি তোকে খুব ভালোবাসি মা।